শ্রুতির চোখের সামনেই এবার রাইকে নার্স সেজে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাতের অন্ধকারে সুযোগ নিয়ে নীলাঞ্জনা যখন হসপিটালে নার্সের ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে স্রোত, তুই জেগে আছিস তো, তোর ভরসায় কিন্তু আমি ঘুমোলাম, কারণ আমাকে নার্স যতটুকু বলে গেল যে সে নাকি আমাকে ঘুমের ওষুধ দিয়েছে, আমি খুব একটা বেশিক্ষণ সজাগ থাকতে পারবো না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই একদম টেনশন করিস না, আমি বাড়ি থেকে আসার সময় কিছু বই নিয়ে এসেছি সাথে করে, আমি পড়াশোনা নিয়ে বিজি হয়ে পড়বো, তাই তুই একদম ভাবিস না, আমি ঠিকই সজাগ থাকবো। অন্যদিকে নীলু বলতে থাকে যে স্রোত, তোর এবার ধৈর্যের পরীক্ষায় শুরু হলো এখন থেকে, আমিও দেখি যে তুই কী করে রাই দিদিভাইকে আমার হাত থেকে বাঁচাস। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদিভাই খুব সম্ভবত কাল হয়তো বা পরশু তোর ডেলিভারি হবে, কিন্তু তার আগেই যদি তোকে বালিশ চাপা দিয়ে আমি মেরে ফেলি শ্বাসরোধ করে, তাহলে তুই কী করেই বা তোর এই সন্তানকে পৃথিবীর আলো দেখাবি। কারণ আমি তো অনেকবার চেষ্টা করছি তোকে অনেক রকম করে মেরে ফেলার, কিন্তু তার সত্ত্বেও তোকে যখন শান্তশিষ্টভাবে কেউ আমাকে মারতেই দিবে না, বারবার করে আমার কাছে বিঘ্ন ঘটাবেই, এটা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে স্রোত এবং বাড়ির প্রত্যেকটা লোক, তাহলে বরঞ্চ আমার কাছে তো এখন নিরুপায় হয়ে পড়েছে। আমি একটা মাত্র উপায় অবশিষ্ট আছে, সেটা হলো কি তোকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা। এবার সেই কাজটা সম্পূর্ণ করার জন্য আমাকে আজকের দিনটাকে বেছে নিতে হলো। অন্যদিকে নার্সের ছদ্মবেশ ধারণ করে যখন স্রোতের ঘুমন্ত অবস্থার সুযোগটাকে কাজে লাগিয়ে নীলু রাইয়ের কেবিনে ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তেই নীলু স্রোতকে দেখে বলতে থাকে যে আহারে বেচারি, ভাড়া দিতে দিতে রাই দিদিভাইকে এক পর্যায়ে টায়ার্ড হয়ে পড়েছে। স্রোত, তোর এই ঘুমন্ত অবস্থার সুযোগটাকে কাজে লাগিয়ে আমি তোরই চোখের সামনে দিয়ে রাই দিদিভাইকে মেরে এখান থেকে চলে যাব, তুই আলাপও পাবি না। সকালে ওঠা মাত্র তুই যখন তোর রাই দিদিভাইয়ের মৃত্যুর সংবাদটা শুনবি না, ততক্ষণ অনেকটা দেরি হয়ে যাবে, তখন তোর কাছে শুধু আফসোস করা ছাড়া কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। তখন শুধু তুই শুধু এটাই ভাবি যে কেন তুই তোর দু চোখের পাতাটা এক করেছিলিস, কারণ তোর দু চোখের পাতা এক হওয়া মাত্রই তো রাই দিদিভাইয়ের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তাই না? অন্যদিকে কথা বলা মাত্রই নীলু যখন বালিশ চাপা দিয়ে রাইকে মারতে যায়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার হাত চেপে ধরে স্রোত এবং বলতে থাকে যে কিরে, তুই কি মনে করেছিলিস যে আমি ঘুমিয়ে গিয়েছি? আমি আসলে তোরই অপেক্ষা করছিলাম। আমি খুব ভালো করেই জানতাম যে যে মুহূর্তে কিনা আমি চোখটা বুঝবো, ঠিক সেই মুহূর্তেই তুই কোনো না কোনো সুযোগকে কাজে লাগিয়ে এই রুমে ঢুকবি, কারণ আমি আগেই জানতে পেরে গিয়েছি যে এই হসপিটালে তুই ঢুকেছিস, তুই ওর এই হসপিটালে উপস্থিত আছিস তা জানা সত্ত্বেও আমি রাই দিদিভাইকে এরকম একটা ঝুঁকির মুখে ঠেলে দিয়েছি, কারণ তোকে হাতে নাতে আমাকে ধরতে হবে এবং তোকে হাতে নাতে ধরার জন্যই এত পরিকল্পনা আমি করেছি। তুই কি মনে করছিস যে রাই দিদিভাই ঘুমিয়ে পড়েছে? আসলে সেই সকল কথা তো তোর সেই ভাড়া করানো নার্সটাকে শোনানোর জন্য রাই দিদিভাই বলেছে। আগে ভাগেই আমরা পরিকল্পনা করেই রেখেছিলাম রে মেজদি ভাই তোকে হাতে নাতে ধরার জন্য, তাই তো এত কিছু আমাদেরকে কাঠখড় পোড়াতে হয়েছে। রাই দিদিভাই সম্পূর্ণরূপে সুস্থ ছিল, রাই দিদিভাই শুধু এই ডেলিভারি মিথ্যে অভিনয়টা এর জন্যই করেছে যাতে কিনা তোকে হাতে নাতে আমরা ধরতে পারি, এছাড়া কোনো কিছুই না। তুই কি মনে করছিস সবসময় তুই চালাকি করে পার পেয়ে যাবি আর আমরা বোকা বনে যাব? কোনো মতেই না রে মেজদি ভাই, তোর একটু এবার কাজটা করতে এবং প্ল্যানটা করতে একটু ভুল হয়ে গিয়েছে, তুই নিজের জালে নিজেই ফেসে গিয়েছিস। অন্যদিকে নীলু বলতে থাকে যে দেখ স্রোত, তুই আমার হাত ছাড়, তুই মিথ্যা অপবাদ আমার কাঁধে চাপিয়ে দিলে কিন্তু কোনো মতে তুই রেহাই পাবি না। অন্যদিকে রাই বলতে থাকে যে ও কি মিথ্যা অপবাদ তোর কাঁধে চাপাচ্ছে বলতো? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।